কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখনও যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই করে ফেলো। আর হ্যাঁ, প্রতিবার নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো। আজ আমি তোমাদের শোনাতে চলেছি রিউনিয়ন গল্পের তৃতীয় পর্ব। গল্পের প্রথম দুটো পর্ব যারা এখনও শোনোনি তারা গল্পের প্রথম পর্ব দুটো শুনে নিও। বন্ধি আর অনল একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, কিন্তু কী কারণে হঠাৎ ওদের এই বিচ্ছেদ হলো? পুরনো ভালোবাসার মানুষকে দেখার জন্য বন্নি ছুটে আসে রিইউনিয়ন পার্টিতে। সেখানে দুজনের সাথে দেখা হয়। অনল জানতে চায় ওর সাথে যোগাযোগ না রাখার কারণ কি। বন্নি ওই সময় কিছু বলে না, শুধু বলল সব বলবো, তবে এখন নয়। তারপর সবাই পার্টি শেষ করে যে যার বাড়ি চলে যায়। বন্নি গাড়িতে উঠতে যাবেই তখনই ওর মুখ কেউ পিছন থেকে চেপে ধরে। এবার কি হতে চলেছে? কে ছিল ওই ব্যক্তি, আর কেনই বা এভাবে ওর মুখ চেপে ধরল? সেটাই জানবো আজকের পর্বে। চলুন তবে শোনা যাক। গল্পের নাম রিউনিয়ন। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি। তাহলে চলো, তোমাদের আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই গল্পে। হঠাৎ বন্যির মুখে একটা বলিষ্ঠ হাত চেপে বসায় ও বেশ ভয় পেয়ে যায়। ও বুঝতে পারে অজ্ঞাত লোকটি ওকে একটা নির্জন জায়গায় ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওর মুখে হাত থাকায় ও চেঁচাতেও পারে না। ওর মুখ থেকে শুধু একটা গোগানির শব্দ ছাড়া আর কিছুই বের হয় না। বন্যি খেয়াল করে একটা নির্জন জায়গায় এসে লোকটি ওর মুখ ছেড়ে দাঁড়ায়। বন্যির সাথে সাথে মুখ ঘুরিয়ে দেখে সেই লোকটি আর কেউ নয়, অনল। এই, এটা কি ছিল? এরকম কেউ করে? ভালোভাবে এসে তো কথা বলা তো যেত নাকি? তুই তো জানিস এটাই আমার স্টাইল। তোর সাথে কিছু কথা ছিল। সে নয় বুঝলাম, তার জন্য কিডন্যাপ করার কি ছিল? আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলি বন্যি? বল, আমি জানতে চাই। তোর জীবনে কি অন্য কেউ? কথাটা বলেই অনল কিছুক্ষণ বন্যির দিকে তাকিয়ে থাকে। তুই তুই ভুল ভাবছিস অনল। আমার জীবনে তুই ছিলিস, আর কেউ আসেনি। তাহলে তাহলে কেন তুই আমার সাথে কোনো যোগাযোগ করিসনি বল? বন্যির কোমরে দুটো হাত দিয়ে চেপে ধরে কথাটা বলল অনল। তোর তোর উজ্জ্বল ভবিষ্যতের পথে আমি বাধা হতে চাইনি রে। মানে এটা কি বলছিস তুই? আমরা তো একসাথে সব স্বপ্ন দেখেছিলাম। তাহলে? বন্যি অসহায় হয়ে মাথা নিচু করে ভাবতে থাকে অনলকে সত্যিটা বলবে কি না, আর বললেও ও কী প্রতিক্রিয়া দেবে। অনলকে মাথা নিচু করে থাকতে দেখে একটা কষ্টের হাসি হেসে বলল, জানিস, এখন বুঝতে পারছি সেদিন তোকে ওই কথাগুলো বলা ঠিক হয়নি। তাই হয়তো ভগবান আমাকে আমার পাপের সুদ সমেত শাস্তি দিয়েছেন। অনলের কথাটা শুনে বন্যি চমকে ওঠে। অনলের হাত দুটো ধরে ওর চোখে চোখ রেখে বলে, কিসের শাস্তি? তুই কি এমন করেছিস যার জন্য এসব বলছিস? অনেক বড় অপরাধ করেছি রে বন্যি তোদের সাথে। তাই তো ভগবান আমাকে এরকম শাস্তি দিল। এই ভুলের প্রায়শ্চিত্ত করছি এখন আমি, আর আজীবন করে যেতেও হবে। কোনোদিন আমি সেটা ঠিক করতে পারবো না রে বন্যি। আমাকে ক্ষমা করিস বন্যি। কী সব বলছিস অনল? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তুই আমাকে পরিষ্কার করে সব বল এক্ষুনি। অনল বন্যির দিকে ফিরে ওর হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমি বাইরে থেকে ফিরে যখন তোকে দেখতে পেলাম না, তখন খুব ভেঙে পড়েছিলাম জানিস তো। প্রায় পাগলের মতো হয়ে পড়েছিলাম। অনলের কথা শুনে
বন্যি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে সিক্ত নয়নে। অনল বন্যির মুখটা নিজের দু হাতের মধ্যে তুলে সজল নয়নে বলল, তুই জানিস ওখানে 4টে বছর আমি কিভাবে কাটিয়েছি? তোর কোনো ফোন নেই, চিঠি নেই, নিজেকে কতটা অসহায় লাগতো জানিস? এখানে ফিরেও তোর কোনো খোঁজ না পেয়ে একদিন আপন মনেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম উদ্দেশ্যহীনভাবে, আর তখনই হয় আমার অ্যাক্সিডেন্ট। আর তাতে আমি পিতা হবার ক্ষমতা হারাই। কথাটা বলেই বিস্ফারিত চোখে ওর দিকে তাকায় বন্যি। অনলকে জড়িয়ে ধরে বলে, তখন আমার তোকে খুব দরকার ছিল রে বন্যি, কিন্তু তোকে কোথাও পাইনি, কেউ ছিল না তখন আমার পাশে। এতক্ষণ ধরে কথাগুলো শুনে বন্যি কিছু বলতে পারে না। ও অনলের সাথে কান্নায় ভেঙে পড়ে। বন্যির সাথে সাথে অনলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, সেদিন সেদিন তোর কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম রে, তাই আমি সবার থেকে দূরে চলে গিয়েছিলাম। তোর উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা হতে চাইনি। আমি ভেবেছিলাম তুই আমার ভালোবাসাটাকে ভুল ভাবছিস, তাই। না বন্যি, না, আমি হয়তো সেদিন তোকে ঠিক মতো বোঝাতে পারিনি, এটাই আমার দোষ। অনল, অনল, তোকে না একটা খবর দেবার আছে, তুই না। ঠিক তখনই যান্ত্রিক শব্দ করে অনলের ফোনটা বেজে উঠল। অনল কলটা রিসিভ করে বন্যিকে বলল, বন্যি, সরি, একটা আর্জেন্ট কল আছে, আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে রে, তুই বাড়ি যা, পরে কথা হবে। সরি রে, তোকে বাড়িতে দিয়ে যেতে পারলাম না, আমি ফ্রি হলে ফোন করব, এখন আসলাম, বাই। চাবিটা বার করতে করতে গাড়িতে উঠতে যাওয়ার আগে অনল থমকে দাঁড়িয়ে যায়, আর পিছন ফিরে বন্যির দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, প্লিজ বন্যি, এবার আর হারিয়ে যাস না যেন। কথাটা বলেই ও গাড়ি স্টার্ট দিয়ে বন্যির চোখের আড়াল হয়ে যায়। বন্যি চোখের জল মুছে বলল, তুই তুই কোনো পাপ করিসনি অনল, আমি তোর কোনো কথা শুনিনি। এখন মনে হচ্ছে সেদিন আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম একদম ঠিক ছিল। অনল, খুব তাড়াতাড়ি আমি তোকে একজনের সাথে পরিচয় করাবো। আমার ধারণা তুই খুব খুশি হবি। ভগবান তোর থেকে কিচ্ছু কেড়ে নেননি, কিন্তু ওনার দেবার পদ্ধতিটা একটু আলাদা। সব কিছু জানার পর তুই কিভাবে রিয়্যাক্ট করবি সেটাই ভাবছি। তোর মুখটা খুশিতে ভরে উঠবে অনল, আমি জানি। তুই একজন আদর্শ পিতা হয়ে দেখাবি। তোকে আমার খুব দরকার রে অনল। অনিলারও তোকে ভীষণ দরকার, ও যে তোর জন্য অপেক্ষা করছে। আমি ওকে আর মিথ্যে বলতে পারছি না অনল। মাঝে 2 দিন কেটে গেছে, কিন্তু অনলকে বন্যি সুখবরটা এখনও দিতে পারেনি, বা দেবার সুযোগ পায়নিও, কারণ দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। আজ সকালে অনল 10 দিনের জন্য একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে চলে গেছে কলকাতার বাইরে, তাই আরও 10 দিন বন্যিকে অপেক্ষা করতে হবে। সেমিনারে অনল এতটাই ব্যস্ত ছিল যে বন্যির সাথে 2-3 মিনিটের বেশি কথা বলতে পারে না। 10 দিন পর বন্যির জন্মদিন, অনল সেটা জানে, তাই ও মনে মনে ঠিক করেছে সেদিনও যেন তেন প্রকারে বন্যির কাছে ফিরে যাবে, ওর সাথে জন্মদিন পালন করতে। দেখতে দেখতে 10টা দিন কেটে যায়। অনিলার বায়নাতে বন্যি ওর জন্য রেড ভেলভেট কেক বানালো, কিন্তু অনলের ব্ল্যাক ফরেস্ট খুব পছন্দের, তাইও সেটাও বানায়। এদিকে অনল সবাইকে বলেছে আজ বন্যির বাড়ি হঠাৎ করে গিয়ে ওকে সারপ্রাইজ দেবে। অনল ওর নার্সিংহোম থেকে ওর বাড়ির অ্যাড্রেস নিয়ে নিয়েছে, তাতে ওদের সব বন্ধুরাও রাজি হলো। সবার সব কাজ সেদিনের জন্য স্থগিত রেখে ওরা সবাই সকাল সকাল চলে গেল বন্যির বাড়ি ওকে চমকে দেওয়ার জন্য, কিন্তু ওরা নিজেরাও জানে না ওরাই চমকে যেতে চলেছে। সকাল সকাল বন্যি উঠে
বেশ কিছু রান্না করেছে। অনল যা যা খেতে ভালোবাসে সব কিছু। অনিলা শুধু পিছন পিছন ঘুরঘুর করছে সুন্দর খাবারের গন্ধে, আর একটু একটু করে সব টেস্ট করছে আর বক বক করে যাচ্ছে। বন্যি ওর সব কথা শুনতে শুনতে কাজ করে চলেছে, মুখে মিষ্টি হাসি নিয়ে। বন্যি হাতের কাজ শেষ করে অনিলাকে বলল, শোনো, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি চুপ করে বসো। তোমার সব খাবার কিন্তু টেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে? তুমি যাও মাম্মা, আমি বসে বসে ড্রয়িং করছি। বন্যি ওর কথা শুনে ওকে আদর করে। তারপরে বন্যির গলা জড়িয়ে বলল, হ্যাপি বার্থডে মাম্মা। বন্যি চলে যেতেই অনিলা ঘরে বসে ড্রয়িং করতে থাকে। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। মা, আমি খুলছি, তোমাকে আসতে হবে না, মনে হয় মাসিমণি এসেছে। এই কথা বলতে বলতে ও দরজার সামনে এগিয়ে যায়। অনিলা দরজা খুলতে যাবেই তখন ওর কি মনে হতে ভিতর থেকেই বলল, মাসিমণি তুমি? এদিকে বাইরে থাকা বন্যির বন্ধুরা একটু অবাক হয় একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ পেয়ে। সবাই ওর মুখ চাওয়াচাবি করে আর ভীষণ অবাকও হয়। ঠিক তখনই ওদের বাড়ির মাসি সিঁড়ি দিয়ে উঠে আসতে থাকে। ঘরের সামনে এত লোকজনকে দেখে উনি একটু ঘাবড়ে যায়। সাথে সাথে দ্রুত পায়ে কাছে এগিয়ে এসে জানতে চায়, কি হয়েছে, এত ভিড় কেন? অনল সাথে সাথে বলে ওঠে, এই ফ্ল্যাটটা তো বন্যিশিখা মজুমদারের। হ্যাঁ, কেন, আপনারা কে? আমরা ওর বন্ধু, ওর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আচ্ছা, আসুন। কথাটা বলেই উনি কলিং বেল বাজালো। ঠিক তখনই ভিতর থেকে অনিলার গলা পেয়ে উনি বলে উঠল, আমি মাসিমণি, গেট খোলো মামুনি। সাথে সাথে খুট করে একটা শব্দ হলো, আর তারপর দরজা খুলে সামনে দাঁড়ালো অনিলা। অনিলার বাইরে থাকা সদস্যরা দুজনেই অবাক চোখে তাকিয়ে থাকে পরস্পরের দিকে। কিছুক্ষণ পর অনিলা হাসি হাসি মুখ করে বলে ওঠে, তোমরা এসো এসো, ভেতরে এসো। ওদের কারো মুখে তখন কোনো কথা নেই। অনল একবার নেম প্লেটটা দেখলো, এই ভেবে যে অন্য কোনো ফ্ল্যাটে চলে আসেনি তো, তাই একটু নিশ্চিন্ত হয়ে নিল। ও, ওনারা তোমার মায়ের বন্ধু হন, বলল মাসিমণি। এই কথা শুনেই ওদের সবার চোখ বড় বড় হয়ে গেল। সবাই পরস্পরের দিকে চেয়ে দেখতে লাগলো। অনিলা হাসি হাসি মুখ নিয়ে বলল, তাই নাকি? আচ্ছা আচ্ছা, এসো এসো। তখনই সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই অনিলা অনলের হাত ধরে বলল, এসো আঙ্কেল, ভেতরে এসো। সবাই ভিতরে এসে বন্যির ছবি দেখতে পায় দেয়ালে টানানো, সাথে অনিলারও কিছু ছবি। অনল অবাক হয়ে অনিলার মুখের দিকে তাকিয়ে থাকে। অনিলার মুখের মধ্যে, ওর হাসির মধ্যে ও যেন নিজের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। অনল মনে হয় কিছু বুঝতে পারছে, ও মনে মনে কিছু মেলাতে চাইছে। সবাই ভিতরে আসার পর অনিলা দরজা বন্ধ করে দিয়ে বলল, তোমরা বসো, মা আসছে, মা একটু ফ্রেশ হতে গেছে। অনিলা হঠাৎ রিমলির দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি রিমলি আন্টি তো? রিমলি অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় ওকে প্রশ্ন করে, তুমি কি করে জানলে? আমি জানি, আমি তোমাদের সবাইকে চিনি, মা আমাকে বলেছে, তোমাদের ছবিও দেখিয়েছে। সবার অবাক হবার ঘোরটা কাটেনি এখনো, কারণ ওরা এসেছিল বন্যিকে সারপ্রাইজ দিতে, কিন্তু ওরাই যে এতটা সারপ্রাইজ হয়ে যাবে বুঝতে পারেনি। সুদীপ্তা অনিলাকে হাতের ইশারায় কাছে ডাকে। অনিলা দৌড়ে গিয়ে বলল, ভালো সুদি আন্টি। সুদি ওর থুতনিটা ধরে বলল, তোমার নাম কি? অনিলা একগাল হেসে বলল, অনিলা, মা আমাকে আদর করে অনি ডাকে। নামটা শুনেই অনলের চোখ বড় বড় হয়ে যায়। ও সোফা থেকে উঠে গিয়ে অনিলার একটা ফটোর সামনে দাঁড়িয়ে কিছু মনে করার চেষ্টা করে আর মাথা নিচু করে এদিক ওদিক নাড়তে থাকে। কিছুক্ষণ পর
অনলের চোখ খুশিতে চলচল করে ওঠে, কিন্তু ও কাউকে কিছু বুঝতে দেয় না। অনল দূরে দাঁড়িয়ে মুখে স্মিত হাসি টেনে অনিলাকে দু চোখ ভরে দেখতে থাকে, আর মনে মনে বন্নিকে ধন্যবাদ দেয় যে সেদিন ওর কথা অগ্রাহ্য করার জন্য। অনল উপরের দিকে চোখ তুলেও একটা ধন্যবাদ দেয় তাকে। ঠিক তখনই মাসি গ্লাসে করে সবার জন্য শরবত নিয়ে আসে আর সবাইকে হাতে তুলে দেয়। অনিলা একটা গ্লাস তুলে নিয়ে অনলের হাতে দিয়ে বলল, অনল আঙ্কেল, এটা তোমার জন্য, নাও। অনল একটু নিচু হয়ে গ্লাসটা ওর হাত থেকে নিয়ে টেবিলে রাখে, তারপর অনিলাকে জড়িয়ে ধরে স্নেহের চুম্বন করতে থাকে ওর সারা মুখে। অনলের এই ব্যবহার দেখে রিমলি, সুদীপ্তা, রাজন্য, সুরঞ্জন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। শুনছিলেন গল্প রিইউনিয়ন। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? এরপর কি হতে চলেছে সেটা জানার জন্য তো পরের পর্ব শুনতেই হবে। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থেকো, টাটা।